কান পেতে শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয় রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম কেড়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? লুকানো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে, নাকি সাইকো থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দিবে? মিডনাইট হুইসপারিং অডিও বুকে সকল শ্রোতাদের স্বাগতম। মানুষের সমস্যাগুলো তাদের চিন্তাধারা থেকে উদ্ভূত হয়, বাস্তবতা থেকে নয়, বলেছেন আলবার্ট অ্যালিস, বিশিষ্ট মনোবিজ্ঞানী। একজন ব্যক্তির আচরণ তার পরিবেশের ফলাফল। কগনিটিভ সাইকোলজি ও চিন্তার প্রভাব নিয়ে আলোচনা করতে গিয়ে বলেছেন পি.এফ. স্কিনার। হুমায়ূন আহমেদ বাংলা সাহিত্যের এক কিংবদন্তি। তার সহজ কিন্তু গভীর গল্প দিয়ে পাঠকের মন জয় করেছেন। মিসির আলি সিরিজে তিনি একজন যুক্তিবাদী মনোবিজ্ঞানীর চোখে রহস্য, অতি প্রাকৃত এবং মানব মনের জটিলতা উন্মোচন করেন। এই সিরিজের প্রতিটি গল্পে, যেমন আমি মিসির আলি, বাংলা সাহিত্যে অনন্য স্থান ধরে রাখে। প্রিয় লিসেনার্স, আজ আপনাদের জন্য শুরু করতে যাচ্ছি আমি মিসির আলি গল্পটি। সাথেই থাকুন। আপনি মিসির আলি? হ্যাঁ। মেয়েটা এমনভাবে তাকালো যেন সে ঠিক নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না, আবার অবিশ্বাসও করতে পারছে না। বিশ্বাস অবিশ্বাসের দোলা থেকে নিজেকে সামলে নিয়ে নরম গলায় বলল, আমি ভীষণ জরুরি একটা চিঠি নিয়ে এসেছি। চিঠিটা এই মুহূর্তে আপনাকে না দিলে একটু পরে দিই। নিজেকে সামলে নিই। আমি মনে মনে আপনার চেহারা যেমন হবে ভেবেছিলাম অবিকল সেরকম হয়েছে। মিসির আলি মেয়েটার দিকে তাকালেন। সরল ধরনের মুখ, যে মুখ অল্পতেই বিস্মিত হয়। বারান্দায় চড়ুই বসলে অবাক হয়ে বলে, ও মা গো, কি অদ্ভুত একটা চড়ুই। মেয়েটার সুন্দর চেহারা, মাথার চুল লালচে এবং কোকড়ানো না হলে আরো সুন্দর লাগতো। বয়স কত হবে, 25-26 নাকি আরো কম? কপালে টিপ দিয়েছে, টিপটা ঠিক মাঝখানে হয়নি, বোটা দিকে সরে গেছে। মেয়েরা সাধারণত টিপ দেওয়ার ব্যাপারে খুব সাবধানী হয়। টিপ একপাশে হলে কপালে সতীন জোটে, তাই বাড়তি সাবধানতা। এই মেয়েটা হয়তো তেমন সাবধানী নয়, কিংবা এই গ্রাম্য কুসংস্কারটা জানে না। মেয়েটা চোখে কাজল দিয়েছে। গায়ের রং অতিরিক্ত সাদা বলেই চোখের কাজলটা ফুটে বের হয়েছে। শ্যামলা মেয়েদের চোখেই কাজল মানায়, ফর্সা মেয়েদের মানায় না। তারপরেও এই মেয়েটাকে কেন জানি মানিয়ে গেছে। সে পরেছে সবুজ রঙের শাড়ি। এখনকার মেয়েরা কি সবুজ রংটা বেশি পরছে? প্রায় তিনি সবুজ রঙের শাড়ি পরা তরুণীদের দেখেন। আগে শহরের মেয়েরা সবুজ শাড়ি এত পরতো না। সময়ের সঙ্গে সঙ্গে মেয়েদের পছন্দও কি বদলাচ্ছে? রং নিয়ে কোনো গবেষণা হয়েছে কি? র্যান্ডম স্যাম্পলিং করা যেতে পারে। প্রতিদিন 50টা করে শাড়ির রং দেখা হবে, এক এক দিন এক এক জায়গায়। আজ নিউ মার্কেট, কাল গুলিস্তান, পরশু ধানমন্ডি। পরীক্ষাটা 1 মাস ধরে করা হবে। তারপর করা হবে গসিয়ান কার্ড। মিসির আলি পুরো কুচকালেন। পরীক্ষাটা যত সহজ হবে মনে হচ্ছে তত সহজ হবে না। স্ট্যাটিস্টিক্যাল মডেল দাঁড় করানো খুব কঠিন হবে। মূল গ্রুপের ভিতর থাকবে সাব গ্রুপ। বিবাহিত মেয়ে, অবিবাহিত মেয়ে, 19 বছরের কম বয়সী মেয়ে, 19 বছরের বেশি বয়সী মেয়ে, ডিভোর্সি মেয়ে, বিধবা মেয়ে। মেয়েটি অবাক হয়ে বলল, মনে হচ্ছে আপনি একটা বিষয় নিয়ে খুব দুশ্চিন্তা করছেন। কি নিয়ে দুশ্চিন্তা করছেন? মিসির আলি বললেন, দুশ্চিন্তা করছি না তো। আপনি অবশ্যই দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তা না করলেও চিন্তা করছেন। কেউ যখন গভীর কিছু নিয়ে চিন্তা করে তখন বোঝা যায়। তুমি বুঝতে পারো? হ্যাঁ পারি। ও আচ্ছা, আমি তো পরিচয়ই দিইনি। আপনি বসতে বলার আগেই বসে পড়েছি। আমার ডাকনাম লিলি। ভালো নাম আপনাকে বলবো না। ভালো নামটা খুবই পুরোনো টাইপের, দাদি নানিদের সময়কার নাম। এখন বলতে লজ্জা লাগছে। মিসির আলি বললেন, পুরনো জিনিস তো আবার ফিরে আসছে। পুরনো প্যাটার্নের গহনাকে এখন খুব আধুনিক ভাবা হচ্ছে। যত আধুনিকই ভাবা হোক, আমার ভালো নামটাকে কেউ কখনো আধুনিক ভাববে না। আচ্ছা, আপনাকে বলেই ফেলি, কিন্তু আপনি হাসতে পারবেন না। আমি হাসবো না। আমি খুব সহজে হাসতে পারি না। আমার ভালো নামটা হলো মারহাবা খাতুন। নামটার একটা ইতিহাস আছে। ইতিহাসটা আরেকদিন বলবো। ইতিহাসটা শুনলে এখন আপনার কাছে নামটা যতটা খারাপ লাগছে ততটা খারাপ লাগবে না। তখন মনে হবে এই নামটাও চলতে পারে। এখন
এখনো যে নামটা আমার কাছে খুব খারাপ লাগছে তা না। আপনার খারাপ লাগছে তো বটেই। আপনি ভদ্রতা করে বলছেন খারাপ না। আপনাকে দেখেই মনে হচ্ছে মানুষ হিসেবে আপনি অত্যন্ত ভদ্র। কাউকে মনে আঘাত দিয়ে আপনি কথা বলতে পারেন না। কিভাবে বুঝলে? এই যে আমি বকবক করে যাচ্ছি, আপনি মনে মনে খুবই বিরক্ত হচ্ছেন, কিন্তু কিছুতেই সেটা প্রকাশ করছেন না। আপনি নিজেকে ব্যস্ত রাখার জন্য অন্য কিছু ভাবছেন। আচ্ছা সত্যি করে বলুন তো, আপনি কি আমার বকবকানিতে বিরক্ত হচ্ছেন না? মিসির আলি জবাব না দিয়ে চুপ করে রইলেন। তিনি যথেষ্ট বিরক্ত হচ্ছেন। একটা বয়স পর্যন্ত মেয়েদের অকারণ অর্থহীন কথা শুনতে ভালো লাগে, তারপর আর লাগে না। এই মেয়েটি অকারণে কথা বলেই যাচ্ছে। মেয়েটার মনে গোপন কোনো টেনশন কি আছে? টেনশনের সময় ছেলেরা কম কথা বলে, মেয়েরা বেশি বলে। একটা ভালো দিক হচ্ছে মেয়েটার গলার স্বর অস্বাভাবিক মিষ্টি, কথা শুনতে ভালো লাগে। এর গলার স্বর একঘেয়ে হলে এতক্ষণে মাথা ধরে যেত। বেলা 12টার মতো বাজে। মিসির আলিকে নিউ মার্কেট যেতে হবে। একটা কেরোসিনের চুলা, সেই সঙ্গে কিছু টুকিটাকি জিনিস কিনবেন। সমুদ্রের তীরে নিরিবিলিতে কিছুদিন থাকার একটা সুযোগ পাওয়া গেছে। তার এক ছাত্র বিনোদ চক্রবর্তী টেকনাফে একটা এনজিওতে কাজ করে। সে দিন 15 সমুদ্র পাড়ে থাকার একটা ব্যবস্থা করে দিয়েছে। জায়গাটার নাম কাদাডাঙ্গা। এমন একটা জায়গা যার আশেপাশে 2-3 মাইলের ভিতরে কোনো লোকালয় নেই। সামনে সমুদ্র, পেছনে জঙ্গল, দিনরাত সমুদ্র দেখা, নিজে রান্না করে খাওয়া, ভাবতেই অন্যরকম লাগছে। সমুদ্র দর্শন উপলক্ষে কিছু জিনিসপত্র কেনা দরকার। আজই তা শুরু করার কথা, মেয়েটির জন্য সম্ভব হচ্ছে না। কারণ মুখের উপর বলা যায় না, তুমি চলে যাও, আমার জরুরি কাজ আছে। মিসির আলি কাজটা তেমন জরুরি নয়। কেরোসিন চুলা বিকলে কেনা যায়, সন্ধ্যার পরেও কেনা যায়। আপনাকে কি চাচা ডাকতে পারি? মিসির আলি ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বললেন, ডাকতে পারো। যেহেতু ইউনিভার্সিটিতে মাস্টারি করেছেন, সবাই বোধহয় আপনাকে স্যার ডাকে। সবাই ডাকে না, তবে অনেকেই ডাকে। লিলি ঝুঁকে এসে বলল, অনেকের মতো আমি হতে চাই না। আমি অনেকের চেয়ে আলাদা থাকতে চাই। আমি এখন থেকে আপনাকে চাচা ডাকবো। আচ্ছা। না, চাচা ডাকবো না, চাচাজি ডাকবো। চাচাজি ডাকের মাঝে একটা আন্তরিকতা আছে, চাচা ডাকের মধ্যে নেই, তাই না? হুম। লিলি ঝুঁকে এসে বলল, জি লাগালেই যে আন্তরিক হয়ে যায় তা কিন্তু না। যে ধরুন বাবাজি, বাবাজি শুনতে ফাজলামো লাগে না? লিলি মুখ টিপে টিপে হাসছে। মেয়েটার মুখ খুবই সুন্দর লাগছে। মনে হচ্ছে বেতের চেয়ারে একটা পরী বসে আছে। হঠাৎ মেয়েটাকে এত সুন্দর লাগছে কেন, মিসির আলি বুঝতে পারলেন না। মানুষের চেহারাও কি সময়ের সঙ্গে সঙ্গে বদলায়? বদলাতেই পারে। দিনের এক এক সময় তার মুখের এক এক রকম আলো পড়ে, সে আলোর কারণেই চেহারার বদলায়। এনসেল আরামের একটা ফটোগ্রাফি বইতে পড়েছিলেন 3টা স্পটলাইট দিয়ে যে কোনো মানুষের চেহারা নিয়ে খেলা করা যায়। চাচাজি পান মশলা খাবেন? না। একটু খেয়ে দেখুন, খুব ভালো, আমি নিজে বানিয়েছি। আমার নিজের ফর্মুলা। আমি এই ফর্মুলার নাম দিয়েছি লিলি স্পান পাউডার। কারণ আমার জিনিসটা পাউডারের মতো, মুখে দিয়ে কুটকুট করে চাবাতে হয় না। বুড়ো মানুষ যাদের দাঁতের অবস্থা ভালো না তাদের জন্য খুব সুবিধা, চাবাতে হবে না। লিলি স্পান পাউডারের কৌটা বাড়িয়ে দিল। হাতের মুঠোয় ভেতরে রাখা যায় এমন একটা কৌটা, দেখতে খুবই সুন্দর। কৌটার গায়ে ময়ূরের পালকের ডিজাইন, মনে হয় ছোট্ট একটা ময়ূর হাতের মুঠোয় বসে আছে। মিসির আলি বললেন, তোমার কৌটাটা খুব সুন্দর। আপনার পছন্দ হয়েছে? হ্যাঁ, পছন্দ হয়েছে। কৌটাটা আপনাকে দিয়ে দিতাম, কিন্তু দেওয়া ঠিক হবে না। আপনার কাছে এই কৌটা দেখলে সবাই হাসাহাসি করবে। কেন বলো তো? কারণ কৌটোটা মেয়েদের। মেয়েরা এই ধরনের কৌটায় পিলস রাখে। কোন ধরনের পিলস বুঝতে পারছেন তো? বার্থ কন্ট্রোল পিলস। ও আচ্ছা। আপনি কি আমার কথায় লজ্জা পেয়েছেন? প্লিজ লজ্জা পাবেন না। আমার স্বভাব হচ্ছে মুখে যা আসে বলে ফেলি, চিন্তা ভাবনা করে কিছু বলি না। আপনি নিশ্চয়ই আমার মতো না। আমার মনে হয় আপনি আপনার প্রতিটি কথা খুব চিন্তা ভাবনা করে বলেন, ছাঁকনি দিয়ে কথাগুলো ছাঁকেন। মিসির আলি ঘড়ির দিকে তাকিয়ে বললেন, লিলি, তুমি তোমার জরুরি চিঠিটা আমাকে দিয়ে দাও। আমি আজ একটু বেরোবো, আমার কিছু কেনাকাটা আছে।
কেরোসিনের চুলা কিনবেন? মিসির আলি খুব চমকালেন, কিন্তু মুখের ভাবে কিছুই প্রকাশ করলেন না। তিনি কেরোসিনের চুলা ঠিকই কিনবেন, কিন্তু এই তথ্যটি মেয়েটির জানার কথা নয়। টেবিলের ওপর একটা কাগজের টুকরোও নেই যেখানে কেরোসিনের চুলা লেখা। থট রিডিং জাতীয় কিছু? সেই সম্ভাবনাটিও ক্ষীণ। ইএসপির কথা খুব শোনা যায়, বাস্তবে দেখা যায় না। মিসির আলি মনের বিস্ময় চেপে রেখে বললেন, হ্যাঁ, কেরোসিনের চুলা কিনবো। আমি যে বলে দিতে পারলাম, এতে অবাক হননি? প্রথমে হয়েছিলাম, এখন হচ্ছি না। এখন হচ্ছেন না কেন? আমি কিভাবে কেরোসিনের চুলার ব্যাপারটা বলে ফেলেছি তা ধরে ফেলেছেন, এই জন্য অবাক হচ্ছেন না? হ্যাঁ। আচ্ছা বলুন তো, আমি কিভাবে বলতে পারলাম কেরোসিনের চুলা? আমি লক্ষ্য করেছি, তুমি কথা বলার সময় যতটা না আমার চোখের দিকে তাকাও, তার চেয়েও বেশি তাকাও আমার ঠোঁটের দিকে। কথা বলার সময় ঠোঁটের দিকে তাকানোর প্রয়োজন পড়ে না, কারণ শব্দটা আমরা কান দিয়ে শুনতে পাই। তুমি ঠোঁটের দিকে তাকাচ্ছ, তার মানে তুমি লিপ রিডিং জানো। আমি নিশ্চয়ই তোমার সঙ্গে কথা বলার সময় বিড়বিড় করে কেরোসিনের চুলা বলেছি। তুমি ঠোঁট নাড়া দেখে বুঝে ফেলেছ। লিলি হাসতে হাসতে বলল, আপনাকে আমি 10-এ 9.5 দিলাম। আসলে আপনার বুদ্ধি আছে। তোমার কি ধারণা হয়েছিল বুদ্ধি নেই? আপনাকে তো আমি খুব ভালো মতো জানি না। যা জানি বইপত্র পড়ে জানি। বইপত্রে সবসময় বাড়িয়ে বাড়িয়ে লেখা হয়। তাছাড়া চাচাজি, আপনি কিছু মনে করবেন না। আপনার চেহারায় হালকা বোকা ভাব আছে। আপনি নিজেকে আয়নায় দেখেন। ঠিক বলছি না চাচাজি? হ্যাঁ, ঠিক বলেছ। আমি বুঝতে পারছি। আমাকে বিদায় করতে পারলে আপনি খুশি হন। আমি আর মাত্র 12 মিনিট থাকবো, তারপর চলে যাব। হিসাব করে 12 মিনিট কেন? লিলি হাসি মুখে বলল, একটা বাজার ঠিক 10 মিনিট পরে আপনাকে আমি চিঠিটা দেব। এই চিঠি আগেও দেয়া যাবে না, পরেও দেয়া যাবে না। একটা বাজার 10 মিনিট পরেই দিতে হবে। কারণটা হচ্ছে যে আজ মে মাসের 6 তারিখ। এই তারিখে সূর্য ঠিক মাথার উপরে আসবে 1:10 যিনি চিঠিটা আমার কাছে দিয়েছেন তিনি এই বিষয়টা খুব ভালো জানেন। সূর্য মাথার উপর আসার ব্যাপারটা আমি তার কাছ থেকে জেনেছি। চিঠিটা কে দিয়েছে? তোমার হাজবেন্ড? জি। তার শখ কি আকাশের তারা দেখা? যারা আকাশের তারা দেখে তারা এইসব ব্যাপারে খুব ভালো জানে। হ্যাঁ, তিনি আকাশের তারা দেখেন। তার 3-4টা টেলিস্কোপ আছে। আচ্ছা চাচাজি, বইপত্রে পড়ি আপনার অবজারভেশন ক্ষমতা অস্বাভাবিক। দেখি তো কেমন? আমাকে দেখে আমার হাজবেন্ড সম্পর্কে বলুন তো। বলা কি সম্ভব? না, সম্ভব না। নিশ্চয়ই কিছু বলা সম্ভব। এই যে আমি বললাম তিনি আকাশের তারা দেখেন, এই বাক্যটায় আমি সম্মানসূচক তিনি ব্যবহার করেছি। এখান থেকেই তো আপনি বলতে পারবেন যে আমার স্বামীর বয়স বেশি। সমবয়সী হলে বলতাম ও আকাশের তারা দেখে। মিসির আলি নড়চড়ে বসলেন। এই মেয়েটির সহজ সরল চোখের ভিতরে তীক্ষ্ণ চোখ লুকিয়ে আছে। এই চোখকে অগ্রাহ্য করা ঠিক হবে না। কেরোসিনের চুলা কিনতে চাচ্ছেন কেন? আমি কয়েকদিনের জন্য বাইরে যাব। নিজে রান্নাবাড়া করে খেতে হবে, তার প্রস্তুতি। শুধু কেরোসিনের চুলা কিনলে হবে না, এর সঙ্গে আরো কিছু জিনিস কিনতে হবে। কি কি কিনতে হবে আসুন তার একটা লিস্ট করে ফেলি, এতে দ্রুত সময় কেটে যাবে। লিলি তার হ্যান্ডব্যাগ থেকে কাগজ কলম বের করলো। লিলি মিসির আলিকে অবাক করে দিয়েই টেবিলে ঝুঁকে দ্রুত লিখে ফেলল। কেরোসিনের চুলা, চুলার ফিতা, কেরোসিন, ছুরি, কাঠের বোর্ড, মাছ গোস্ত কাটার জন্য, কেটলি, সসপ্যান, 2টি হাঁড়ি, ভাতের এবং তরকারির, চায়ের কাপ, চামচ, কন্ডেন্স মিল্ক, চা, কফি। মেয়েটা এমনভাবে লিখছে যেন মিসির আলি চেয়ারে বসে পড়তে পারেন। মেয়েটার ভঙ্গিটা ভালো লাগছে, কাজের ভঙ্গি। কাজটা সে হেলাফেলার সঙ্গে করছে না, না গুরুত্বের সঙ্গেই করছে। আচ্ছা, একা যাচ্ছেন আপনি? হ্যাঁ, আমারও মাঝে মাঝে খুব ইচ্ছে করে একা কোথাও গিয়ে থাকতে, রবিনসন ক্রুসোর মতো। একা কোনো দ্বীপে বাস করা। কি করব না করব কেউ দেখবে না। আমার মনে হয় আমি একা একা সারা জীবন কাটাতে পারবো। আচ্ছা চাচাজি, আপনি কি পারবেন? বুঝতে পারছি না, আমি কখনো ভেবে দেখিনি। কোনো পুরুষ মানুষের পক্ষে একা সারা জীবন কাটানো সম্ভব না। পুরুষদের নানান ধরনের চাহিদা আছে, ভদ্র চাহিদা, অভদ্র চাহিদা, ওদের চাহিদার শেষ নেই। মেয়েরা কি তার থেকে মুক্ত? মেয়েরাও তার থেকে মুক্ত না, তবে মেয়েরা ব্যক্তিগত চাহিদার কাছে কখনো পরাজিত হয় না, পুরুষরা হয়। লিলি লেখা বন্ধ করে সোজা হয়ে বসতে বসতে বলল, সব মিলিয়ে 38টা আইটেম লিখেছি। এই 38টা আইটেমের সঙ্গে নিয়ে গেলে আপনি একা একা থাকতে পারবেন। এর মধ্যে ওষুধও আছে, চট করে অসুখ বিসুখ হলে ডাক্তারখানা পাবেন না। থ্যাংক ইউ, আমি কাল আসবো। এর মধ্যে যদি নতুন করে কোনো আইটেমের নাম মনে আসে আপনাকে বলবো। আচ্ছা।
লিলি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে বলল, এখন 1:10 এই নিন চিঠি। দয়া করে ঝুড়িতে ফেলে দেবেন না, পড়বেন। তবে আমার সামনে পড়বেন না। আমি চলে যাবার পর পড়বেন। অবশ্যই পড়ব। আমি বাজার করতে খুব পছন্দ করি। আপনি যদি রাজি হন তাহলে কাল যখন আসব আপনাকে নিয়ে কেরোসিনের চুলা কিনে দিব। আপনি যে দামে কিনবেন আমি তার অর্ধেক দামে কিনে দেব। আর কিছু আইটেম আছে যা দোকানে গিয়ে মনে পড়বে, কাগজ কলম নিয়ে বসলে মনে পড়বে না। এই তো এখন একটা জরুরি আইটেমের নাম মনে পড়ল, ন্যাকড়া। ন্যাকড়া? হ্যাঁ, ন্যাকড়া। ন্যাকড়াকে মোটেই তুচ্ছ মনে করবেন না। চুলা থেকে গরম কেটলি নামাতে কিভাবে হবে? হাতের কাছে ন্যাকড়া না থাকলে হয়তো গায়ের শার্ট দিয়ে নামাতে যাবেন, তখন অ্যাক্সিডেন্ট, সারা গা গেল পুড়ে। ভালো কথা, ওষুধের লিস্টে বার্নল লিখে দিয়েছি, নিতে কিন্তু ভুলবেন না। আচ্ছা, ভুলবো না। চাচাজি, বাজার করার সময় আমাকে কি সঙ্গে নেবেন? তুমি কাল আসি, তখন দেখা যাবে। আমার সমস্যা কি জানো? আমি আমার নিজের কাজগুলো নিজেই করতে ভালোবাসি। আমি কেউ আমাকে কোনো ব্যাপারে সাহায্য করছে, এটা ভালোই আমার ভাবতেই খারাপ লাগে। এই জন্য কি বিয়ে করেননি? বিয়ে না করার পেছনে এটা কারণ হিসেবে কাজ করেনি। বউকে দিয়ে কাজ করাবো এই ভেবে তো আর কেউ বিয়ে করে না। কাল আমি ঠিক 11টার সময় আসবো। আচ্ছা, আমার যেতে ইচ্ছে করছে না। আরো কিছুক্ষণ আপনার সঙ্গে গল্প করতে ইচ্ছা করছে। বসবো? না, আমি এক নাগাড়ে কারো সঙ্গে 50 মিনিটের বেশি গল্প করতে পারি না। দীর্ঘদিন মাস্টারি করেছি তো। মাস্টারদের ক্লাসগুলো হয় 50 মিনিটের। যেসব শিক্ষক দীর্ঘদিন অধ্যাপনা করেছেন তারা কখনো 50 মিনিটের বেশি কোনো সিটিং দিতে পারেন না। আমার নাম কি আপনার মনে আছে? মনে আছে। ডাকনাম লিলি। ভালো নাম হচ্ছে মারহাবা খাতুন। আমার ভালো নাম আসলে মারহাবা খাতুন না, মাহাবা বেগম। আমার মার পরে একটা বসিয়ে মাহাবাকে মারহাবা করেছি। মাহাবা তো বেশ আধুনিক নাম। তুমি তো বললে খুব পুরনো ধরনের নাম। মিথ্যা করে বললাম। ছোট একটা পরীক্ষা করলাম, মিথ্যা কথা বললে আপনি ধরতে পারেন কিনা সেই পরীক্ষা। আমি আপনাকে নিয়ে একটা লেখা বইয়ে পড়েছি, কেউ মিথ্যা কথা বললে আপনি সঙ্গে সঙ্গে ধরে ফেলেন। আসলে আপনি পারেন না। তুমি নাম নিয়ে মিথ্যা বলতে পারো এটা মাথায় আসেনি। কাজে আমি সেইভাবে তোমাকে লক্ষ্য করিনি। মেয়েদের সম্পর্কে আসলে আপনি খুব কম জানেন। নিজের নাম নিয়ে মিথ্যা কথা বলতে মেয়েরা খুব পছন্দ করে, তাই নাকি? হ্যাঁ, ধরুন মেয়েটা টেলিফোন ধরেছে, অপরিচিত একজন পুরুষ জিজ্ঞেস করলো, আপনি কে বলছেন? মেয়েটা তখন নিজের নাম না বলে ফট করে তার বান্ধবীর নাম বলে দেবে। আচ্ছা, আমি যাই। আপনি তো আবার 50 মিনিটের বেশি কথা বললেন না। আমি যে বাড়তি কিছুক্ষণ কথা বললাম কেন জানেন? 50 মিনিট পুরো করার জন্য বললাম। আমি আপনার কাছে এসেছি 12:30টায়। এখন বাজে 1:20। 50 মিনিট হয়েছে? হ্যাঁ, হয়েছে। আপনি আমাকে দ্রুত বিদায় করতে চাচ্ছিলেন। আমি চলেই যেতাম, কিন্তু 50 মিনিটের কথা বলে আপনি নিজেই ফাঁদে আটকে গেলেন। খুব বুদ্ধিমান মানুষদের এটা একটা সমস্যা। নিজের তৈরি করা ছোট ছোট ফাঁদে তারা নিজেরাই ধরা পড়ে। চাচাজি, যাই? আচ্ছা, যাও। মিসির আলি মেয়েটিকে বাড়ির গেট পর্যন্ত এগিয়ে দিলেন। এই কাজটা তিনি সচরাচর করেন না। লিলি গেট পার হয়ে থমকে দাঁড়িয়ে পড়ল। লজ্জিত গলায় বলল, চাচাজি, আমি খুব দুঃখিত। মিসির আলি বললেন, কেন বলো তো? আমি বুঝতে পারছিলাম আপনি আমার উপর খুব বিরক্ত হচ্ছেন। তারপরেও আমি চলে যাইনি, বরং যেন আরো বিরক্ত হন সেই চেষ্টা করেছি। আসলে আপনার সামনে থেকে চলে যেতে ইচ্ছা করছিল না। মিসির আলি বললেন, আমি যতটা বিরক্ত হয়েছি বলে তুমি ভাবছো তত বিরক্ত হইনি, কিন্তু বরং তোমাকে আমার ইন্টারেস্টিং একটা মেয়ে বলে মনে হয়েছে। মিসির আলিও হাসলেন। লিলি বলল, আপনাকে ভয় দেখাবার জন্য বললাম। আপনি কি ভেবেছিলেন আমি আরো 2 ঘন্টা আপনার সঙ্গে বকবক করব? আপনার মাইগ্রেনের ব্যথা তুলে তারপরে যাব? লিলি হাসছে। এই মেয়েটির হাসি একটু অন্যরকম। সে যখন হাসে চোখ দিয়ে পানি জমে। এই হাসিটাকে একটা নামও আছে, অশ্রু হাসি। আজকের এই পর্বে আমরা হুমায়ুন আহমেদের অসাধারণ গল্প আমি মিসির আলি এর প্রথম অংশটি শুনলাম। এই গল্পের রহস্যময় জগতে প্রবেশ করে নিশ্চয়ই আপনাদের মন ভরে উঠেছে, কিন্তু এখানেই শেষ নয়। গল্পের এই প্রথম পর্বের শেষে আমাদের ছোট্ট 5টি প্রশ্ন থাকবে এবং সঠিক উত্তরদাতাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার।
এখন পুরস্কার জিততে হলে আপনাকে অবশ্যই সঠিক উত্তর দিতে হবে এবং শুধুমাত্র ইউটিউব ভিডিওর প্রথম 6টি কমেন্টে দেওয়া সঠিক উত্তরগুলো বিবেচিত হবে। প্রথম সঠিক উত্তরদাতা পাবেন 500 টাকা এবং দ্বিতীয় থেকে ষষ্ঠ সঠিক উত্তরদাতারা প্রত্যেকে পাবেন 100 টাকা করে প্রাইজ মানি। এই পুরস্কারগুলো উপহার হিসেবে বিজয়ীদের বিকাশ নম্বরে পাঠানো হবে। পুরস্কার জিততে হলে নিয়মাবলী নিম্নরূপ: আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের ফেসবুক পেজটি ফলো করুন, আমাদের ইনস্টাগ্রাম পেজটি ফলো করুন এবং আপনার ফেসবুক প্রোফাইলে আমাদের ভিডিওটি শেয়ার করুন। এই সবগুলো ধাপ সম্পন্ন করার পর প্রত্যেক ধাপের স্ক্রিনশট নিন। তারপর সেই স্ক্রিনশটগুলো আপনার বিকাশ নাম্বার, কমেন্ট আইডি এবং নাম সহ আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে পাঠান। শুধুমাত্র এভাবে যাচাইকৃত বিজয়ীরাই পুরস্কার পাবেন। মনে রাখবেন, শুধুমাত্র এই ভিডিওর কমেন্ট সেকশনের প্রথম 6টি সঠিক উত্তরদাতারাই বিজয়ী হিসেবে বিবেচিত হবে। তাই দেরি না করে এখনই সঠিক উত্তর কমেন্ট করুন এবং পুরস্কার জিতে নিন। যদি আপনারা এই অডিও বুক সিরিজটি পছন্দ করে থাকেন তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমাদের আজকের প্রশ্নগুলো হচ্ছে: লিলির আসল নাম কি? পান মশলা কিসের কৌটায় রাখা ছিল? পান মশলার নাম কি ছিল? কোন কৌটাটি নিসার আলির কাছে দেখলে সবাই হাসাহাসি করবে? লিলির স্বামী নিসার আলিকে কয়টি টোপ দিয়েছিলেন? কান পেতে শোনো, এই নিস্তব্ধ রাতে তোমার হৃদয় রহস্যের কাঁটা ফোটাবে। শুনতে প্রস্তুত? তোমার রাতের ঘুম কেড়ে নেবে, হয়তো ভয়ে, হয়তো হাসিতে। কোনটা শুনতে চাও? লুকানো গোয়েন্দা গল্পের সমাধান করতে পারবে? মিঠাই থ্রিলারের শীতল স্রোতে গা ভাসিয়ে দেবে। মিডনাইট হুইসপারিং অডিও বুকে সকল শ্রোতাদের স্বাগতম। কিছু মানুষ প্রশ্ন করে, আর কিছু মানুষ প্রশ্নের ভেতরেই হারিয়ে যায়। যে মানুষটি যুক্তিতে বিশ্বাস করে কিন্তু অযৌক্তিক ঘটনাকেও এড়িয়ে যেতে পারে না, তিনি মিসির আলি। স্বাগতম আমাদের ইউটিউব চ্যানেল মিডনাইট হুইসপারিং অডিও বুকে। আপনারা শুনছেন আমি মিসির আলি দ্বিতীয় পর্ব। মিসির আলি বাংলা সাহিত্যের এক অনন্য চরিত্র, যাকে সৃষ্টি করেছিলেন আমাদের প্রিয় কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদ। হুমায়ুন আহমেদ শুধু একজন লেখক নন, তিনি ছিলেন অনুভূতির ভাষ্যকার, মানুষের মনের অদৃশ্য অন্ধকার ঘরের দরজা খুলে দেওয়ার এক অনন্য জাদুকর। তার লেখায় আছে রহস্য, মনস্তত্ত্ব, প্রেম, ভয়, গভীর মানবিকতা। মিসির আলি সেই চরিত্র যিনি ভূতে বিশ্বাস করেন না, কিন্তু ভূতের গল্পের মাঝখানে দাঁড়িয়ে মানুষের মন পড়ে ফেলেন অনায়াসে। তিনি অদ্ভুত নীরব, চোখে গভীর চিন্তার ছাপ, আর প্রশ্ন করতেই তার সবচেয়ে বেশি ভালো লাগে। এই পর্বে আমরা আবার ঢুকে পড়ব রহস্য, মানসিক দ্বন্দ্ব আর কিছু না বলা প্রশ্নের ভিতরে। আর হ্যাঁ, এই ভিডিওর একদম শেষে অংশে থাকবে কিছু প্রশ্ন, যেগুলো ভালো করে লক্ষ্য করলেই তবে উত্তর দিতে পারবেন। প্রথম 2 জন সঠিক উত্তরদাতা পাবেন বিশেষ গিফট। তাই ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে চলুন শুরু করা যাক। আমি মিসির আলি দ্বিতীয় পর্ব, রহস্য আপনাকে ডাকছে। জনাব মিসির আলি, শ্রদ্ধাস্পদেশু, আমার স্ত্রী লিলি নিশ্চয়ই অনেক নাটকীয়তা করে এই চিঠি আপনার হাতে দিয়েছে। সে এমন এক মেয়ে যে কোনো রকম নাটকীয়তা ছাড়া কিছুই করতে পারে না। খুব সহজ কথাও সে সহজে বলবে না, 2-3 জায়গায় প্যাচ দিয়ে বলবে। সহজ কথাটাকেই তখন ভয়ঙ্কর জটিল মনে হবে। আপনি খুব বড় সাইকিয়াট্রিস্ট, আপনার কাছে হয়তো এর ব্যাখ্যা আছে, আমার কাছে এর কোনো ব্যাখ্যা নেই। যাই হোক, মূল প্রসঙ্গে আসি। আমি এবং আমার স্ত্রী দুজনেই আপনার মহাভক্ত। আপনার বিষয়ে প্রকাশিত প্রতিটি গ্রন্থই আমার স্ত্রী কয়েকবার করে পড়েছে এবং আমাকেও পড়তে বাধ্য করেছে। আমি আপনার সঙ্গে নিরিবিলিতে কিছু কথা বলার জন্য অত্যন্ত আগ্রহী। সবচেয়ে ভালো হতো আমি যদি লিলির সঙ্গে ঢাকায় আসতে পারতাম। তা সম্ভব হচ্ছে না, কারণ আমি বন্দি জীবনযাপন করছি। গত 7 বছর ধরে আমি হুইল চেয়ারে আছি। রোড অ্যাক্সিডেন্টে স্পাইনাল কর্ড জখম হয়েছিল। আপনি তো জানেন, স্পাইনাল কর্ডের চিপকোষ কখনোই রিজেনারেট করে না। আমাকে আমার ভাগ্য মেনে নিতে হয়েছে। চাকার জীবনে অভ্যস্ত হবার চেষ্টা করছি।
অভ্যস্ত হওয়া সম্ভব হচ্ছে না, কখনো হবেও বলে মনে হয় না। নিজেকে এখন আর মানুষ বলে মনে হয় না, মনে হয় আমি একটা দু চাকার রিক্সা। আপনাকে ভুলিয়ে ভালিয়ে এখানে আনার জন্য একটি পরিকল্পনা আমি এবং আমার স্ত্রী দুজনে মিলে করেছি। জানি না আপনাকে কনভিন্স করতে পারবো কিনা, চেষ্টা করে দেখা যাক। আমার এখানে আসার জন্য 3টি টোপ ফেলছি আমি। কেন জানি না আমার মনে হচ্ছে প্রথম 2টি টোপ কাজ না করলেও শেষটি কাজ করবে। টোপ দিয়ে মাছের মতো মানুষও ধরা যায়। টোপ নাম্বার 1, আমাদের বসত বাড়িটা মেঘনার পাড়ে, উঁচু পাঁচিল দিয়ে ঘেরা দোতলা পাকা বাড়ি। দোতলায় প্রশস্ত টানা বারান্দা, বারান্দা থেকে মেঘনা দেখা যায়। না দেখা গেলেই ভালো হতো, কারণ এই মেঘনা জমি গ্রাস করতে করতে দ্রুত এগিয়ে আসছে। যে কোনো সময়, হয়তো এই বছরই, আমাদের এই অতি চমৎকার বাগান বাড়িটা গ্রাস করবে। আমাদের বাড়িটা চমৎকার, বাড়ির সামনের বাগান চমৎকার। আমি নিশ্চিত একবার আপনি এসে উপস্থিত হলে অবাক বিস্ময়ে বলবেন, বাকি জীবন এখানে কাটিয়ে দিতে পারলে কি ভালোই না হতো। আমাদের বাড়ির পেছনে কিছু অদ্ভুত গাছ, বাড়ির আদি মালিক বাবু অশ্বিনী রায়, আমার দাদা যান এই বাড়ির পরে তার কাছ থেকে কিনে নিয়েছিলেন। গাছ লাগিয়েছিলেন, গাছগুলোর নাম এখানে কেউ জানে না। এর মধ্যে একটি গাছের গা থেকে নীল বর্ণের কষ বের হয়। 2 বছর পর পর মরিচের ফুলের মতো নীল রঙের ফুল ফোটে। আমার স্ত্রী এই গাছটির নাম দিয়েছে নীল মরিচ গাছ। আমার এখানে যাই আসে সেই বলে, গাছটার নাম কেন দেয়া যায়? প্রত্যেকে একটি করে নাম দেয়, আপনিও হয়তো একটা নাম দেবেন। টোপ নাম্বার 2, আপনার বিষয়ে বই পড়েছি আপনার সারা জীবনের শখের বস্তু হলো একটা টেলিস্কোপ। যে টেলিস্কোপে আপনি বৃহস্পতির চাঁদ দেখতে পারবেন, শনির বলয় দেখতে পারবেন। আপনার অবগতির জন্য জানাচ্ছি, টেলিস্কোপে চোখ দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকলে বর্তমানে আমার একমাত্র শখ। বৃহস্পতি গ্রহের চাঁদ দেখা বা শনির বলয় দেখার চেয়েও বিস্ময়কর দৃশ্য অ্যান্ড্রোমিডা নক্ষত্রপুঞ্জ দেখা। নক্ষত্রপুঞ্জের স্পাইরাল শত শত নক্ষত্র ঝলমল করছে। এই দৃশ্য একবার দেখলে সারা জীবনের জন্য আকাশের গায়ে আটকে থাকতে হবে। আমি সর্বশেষ যে টেলিস্কোপটি এনেছি তার সঙ্গে ট্র্যাকার যুক্ত। পৃথিবীর ঘূর্ণনের সঙ্গে টেলিস্কোপও ঘুরবে, কাজে আকাশের যে কোণটিকে ফোকাস করা হয়েছে সেই বস্তু কখনো দৃষ্টির আড়াল হবে না। আপনি যদি আসেন, দুজনে মিলে আকাশের তারা দেখব, দুজনে মিলে দেখব, কারণ লিলি তারা দেখতে পছন্দ করে না, তার কোনো আগ্রহী নেই এই বিষয়ে। আমি ঠিক করেছি আমার 4টা টেলিস্কোপের একটি আমি আপনাকে উপহার দেব। 4টা টেলিস্কোপই আমার অত্যন্ত প্রিয়, সেখান থেকে আপনাকে একটা উপহার হিসেবে দিতে আমার কষ্ট হবে না তা না, কষ্ট হবে, তবে আপনি এই টেলিস্কোপে চোখ লাগিয়ে গাঢ় আনন্দ পাবেন এটা ভেবেই সেই কষ্ট দূর করব। টোপ নাম্বার 3, এটাই শেষ টোপ। আমি নিশ্চিত এই টোপে আপনি কাবু হবেন। ইএসপি ক্ষমতা সম্পন্ন মানুষ সম্পর্কে আপনার প্রবল কৌতূহল। সালমা নামের একটি 14-15 বছরের মেয়ে আমাদের সন্ধানে আছে, এই গ্রামেরই মেয়ে। মেয়েটি অতীন্দ্রিয় ক্ষমতা সম্পন্ন। আমি নানাভাবে পরীক্ষা করেছি এবং নিশ্চিত হয়েছি। একটি পরীক্ষা হলো বিখ্যাত জেনার টেস্ট। তার ক্ষমতা কোন পর্যায়ে সেটা এখন আর ব্যাখ্যা করলাম না, কিছুটা রহস্য রেখে দিলাম। টোপ নাম্বার 4, যদিও 3টা টোপ ব্যবহার করার কথা ছিল, তারপর আমি 4র্থ টোপটি ব্যবহার করছি। অনেকের ব্যাপারে এই টোপ কাজ করলেও আপনার ব্যাপারে করবে বলে মনে হচ্ছে না। এটা হলো লিলির রান্না। রান্নার উপর নোবেল পুরস্কার দেবার ব্যাপার থাকলে প্রতি বছর এটা একটা করে নোবেল পুরস্কার পেত লিলি। সামান্য আলু ভাজাও যে অমৃত খাদ্য হতে পারে তা লিলির আলু ভাজা না খেলে বুঝতে পারবেন না। টোপ নাম্বার 5, ক্ষমা প্রার্থনা পূর্বক আরও একটি টোপ। এটি আপনাকে কাবু করে ফেলবে বলে আমার ধারণা। আমার ব্যক্তিগত লাইব্রেরির কথা বলছি, বইয়ের সংখ্যা মোট 18,000-এর বেশি। আপনার পছন্দের বিষয়ে সাইকোলজি, বিহেভিয়ারাল সায়েন্স প্রচুর বই আছে। শুধু একটির নাম উল্লেখ করছি, অ্যাসমন্টের দ্য আদার মাইন্ড। মিসির আলী সাহেব, কয়েকটা দিনের জন্য আপনি কি আসতে পারেন না? আমার শরীর পঙ্গু, কিন্তু মনটা পঙ্গু না। আমি নিজে একজন সতেজ মনের মানুষ। আপনার সঙ্গে মানসিক যোগাযোগের জন্য গভীর আগ্রহে অপেক্ষা করছি। বিনীত এস সুলতান হক। পুনশ্চ আকাশ দেখার জন্য এই সময়টা খুব ভালো, কুয়াশা থাকে না। 4 দিন পুরাই আমাবস্যা, আকাশ ভর্তি হয়ে যাবে তারায়। শুল্ক পক্ষ
তারা দেখার জন্য ভালো না। চাঁদের আলোয় তারাদের ঔজ্জ্বল্য কমে যায়। কাজেই এখনই সময়। মিসির আলি যে কোনো চিঠি 3বার পড়েন। চিঠির ভিতরে কিছু কথা থাকে যা একবার পড়ে ধরা যায় না, দ্বিতীয় কিংবা তৃতীয়বার ধরা যায়। এটিও 3বার পড়লেন। সুন্দর চিঠি, সুন্দর হাতের লেখা, প্রতিটি অক্ষর স্পষ্ট। কাটাকুটি যে নেই তা না, তবে কাটা অংশগুলো হোয়াইট ইঙ্ক দিয়ে মুছে দেওয়া। ভদ্রলোকের বাগান বাড়িতে যেতে ইচ্ছা করছে, কিন্তু সম্ভব না। মিসির আলি তার ছাত্রকে কুরিয়ারে চিঠি দিয়েছেন। সে সব কাজ ফেলে টেকনাফে বসে থাকবে। তিনি না পৌঁছালে খুব অস্থির বোধ করবে, দুশ্চিন্তা করবে। তিনি কাউকে অকারণ দুশ্চিন্তায় ফেলতে চান না। লিলিকে দেখে মিসির আলি চিনতে পারলেন না। চিনতে পারারও কথা না। দরজা ধরে যে দাঁড়িয়ে আছে সে আগের দিনের লিলি না, অন্য কেউ। মাথার চুল নীল রঙের স্কার্ফ দিয়ে ঢাকা, চোখে কালো চশমা, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। জাপানি কিমানের মতো একটা পোশাক পরেছে। তার রং দেখে চোখ ধাঁধিয়ে যায়। উঁচু হিলের জুতা পরেছে, তাই বলে তাকেও দেখাচ্ছে অনেক লম্বা। চাচাজি, আমাকে চিনতে পারছেন না? আমি লিলি, মাহাবা বেগম। মিসির আলি বিড়বিড় করে বললেন, ও আচ্ছা আচ্ছা। সত্যি করে বলুন তো, আমাকে চিনতে পেরেছিলেন? না, চিনতে পারিনি। মানুষের চেহারা মনে রাখা কত কঠিন, দেখলেন? দেখলাম। আমি কি করেছি জানেন? লম্বা করে লিপস্টিক দিয়ে ঠোঁট লম্বা করেছি। মানুষকে চেনা যায় তার ঠোঁট দিয়ে আর চোখ দিয়ে। যে দুটো জিনিস দিয়ে চেনা যায় সেই দুটো জিনিস আমি বদলে দিয়েছি। চশমা দিয়ে চোখ ঢেকেছি আর ঠোঁট বদলে দিয়েছি। মিসির আলি বললেন, লিলি, বসো, তোমাকে সুন্দর লাগছে। সুন্দর দেখাবার জন্য আমি সাজ করিনি, নিজেকে বদলে দেবার জন্য করেছি। ভালো কথা চাচাজি, আপনি কি কেরোসিনের চুলা এসব কিনে ফেলেছেন? না, কেনা হয়নি। লিলি স্বস্তির নিঃশ্বাস ফেলে বলল, বাঁচলাম, কারণ আমি সব কিনে ফেলেছি। এমন অনেক কিছু কিনেছি যা লিস্টে ছিল না, যেমন হারিকেন, টর্চ, ব্যাটারি, হাফ কেজি সুতলি কিনেছি। সুতলি কেন? এখন আপনার কাছে মনে হচ্ছে সুতলি কী জন্যে, কিন্তু একা থাকতে গিয়ে দেখুন সুতলি কত কাজে লাগবে। মশারি কাটাবার জন্য লাগবে, ভেজা জামা কাপড় শুকাতে দেবেন তার জন্য দড়ি টানাতে হবে, আরও অনেক কিছুর জন্যই লাগবে। শলার ঝাড়ু কিনেছি। কত টাকা খরচ হয়েছে? আপনার বাজেটের চেয়ে কম লেগেছে। তুমি তো জানো না আমার বাজেট কত। বাজেট যতই হোক তার চেয়ে কম, কারণ বাংলাদেশে আমার চেয়ে বেশি দরাদরি আর কেউ করতে পারে না। চাচাজি শুনুন, এই যে বাজারটা দেখছেন করে ফেলেছি, তার জন্য রাগ করেননি তো? না। প্লিজ রাগ করবেন না। আরেকটা কথা, জিনিসগুলোর দাম দেবারও চেষ্টা করবেন না, কোনো লাভ হবে না, কারণ কিছুতেই দাম দিতে পারবেন না। আমার হাজবেন্ডের চিঠিটা পড়েছেন? হ্যাঁ। আপনি টোপ গেলেননি, তাই না? আপনি নিশ্চয়ই সমুদ্রে ফেলে তারা দেখতে যাচ্ছেন না? সমুদ্র হাত দিয়ে ছোঁয়া যায়, আকাশের তারা যতই সুন্দর হোক হাত দিয়ে ছোঁয়া যায় না। তারা দেখার ইচ্ছা থাকলেও যেতে পারছি না। আমার এক ছাত্রের সঙ্গে সবকিছু ঠিক করা। সে আবার আমাকে অতিরিক্ত রকমের শ্রদ্ধা ভক্তি করে। সে টেকনাফে এসে বসে থাকবে। লিলি হাসি মুখে বলল, আপনাকে টেকনাফে না দেখলে তার মাথা খারাপের মতো হয়ে যাবে। সে ভাববে আমাদের স্যার ভোলা টাইপের মানুষ, না জানি তার কি হয়েছে। ঠিক বলেছ লিলি। আমার কোনো ইএসপি ক্ষমতা নেই, কিন্তু আমি জানতাম আপনি আমাদের এখানে আসবেন না। আমি আমার হাজবেন্ডকে সেটা বলেছি, সে বিশ্বাস করেনি। তার ধারণা সে এমন গুছিয়ে চিঠিটা লিখেছে যে চিঠি পড়েই আপনি সব বেঁধে রওনা দিয়ে দেবেন, উত্তর দক্ষিণে তাকাবেন না। মিসির আলি বললেন, চিঠিটা
খুবই গুছিয়ে লেখা। লিলি বলল, আপনার জন্য চিঠিটা গুছিয়ে লেখা না, আবেগ আছে এমন সব মানুষের জন্য চিঠিটা গুছিয়ে লেখা। আপনি তাদের দলে পড়েন না। তোমার ধারণা আমার আবেগ নেই? আছে, তবে তা সাধারণ মানুষের আবেগ না, অন্য ধরনের আবেগ। আপনাকে যদি লেখা হতো আমি মহাবিপদে পড়েছি, মারা যাচ্ছি, একমাত্র আপনি আমাকে মৃত্যুর হাত থেকে বাঁচাতে পারেন, তাহলে আপনি চলে যেতেন। কিন্তু সেটা তো আর লেখা যাবে না, কারণ ও মারা যাচ্ছে না। মিসির আলি বললেন, লিলি, তুমি এক কাজ করো, তোমার ঠিকানাটা লিখে রেখে যাও, সমুদ্র দেখা শেষ হলে তোমাদের ওখানে চলে যাব। আপনি একা একা খুঁজে বের করতে পারবেন না, যাওয়াও খুব ঝামেলা, ট্রেন, বাস, রিক্সা, হাঁটা। একটু ঝামেলা না হয় করলামই। থাক, দরকার নেই। চাচাজি শুনুন, আমি কিন্তু আজও 50 মিনিট থাকবো। আমাকে আগে ভাগে বিদায় করে দিতে চাইলেও আমি যাব না। তবে আজ যে গতদিনের মতো শুধু বকবক করব তা না, আপনাকে কফি বানিয়ে খাওয়াবো। আমি কফি নিয়ে এসেছি, আপনি কফি পছন্দ করেন তো? করি। মিসির আলি দেখলেন লিলি তার কাঁধে ঝোলানো পাটের ব্যাগ থেকে কফির কৌটা, মগ, চায়ের চামচ এবং ফ্লাস্ক বের করছে। বোঝা যাচ্ছে কফি বানানো হবে। মেয়েটা কফির সব সরঞ্জাম সঙ্গে নিয়ে এসেছে, গরম পানিও এনেছে। ফ্লাস্কে নিশ্চয়ই গরম পানি। লিলি বলল, মেশিন ছাড়া এক্সপ্রেসো কফি বানানো যায় না, কিন্তু আমি বানাতে পারি। আপনাকে শিখিয়ে দিচ্ছি, আপনি প্রতিটি স্টেপ খুব ভালোভাবে লক্ষ্য করুন। এই দেখুন কী করছি, 1 চামচের চেয়ে সামান্য বেশি কফি নিলাম, চিনি নিলাম 3 চামচ। এখন চিনি আর কফি মিক্স করছি, চামচ দিয়ে ঘষে ঘষে মেশানো। এই মেশানোর কাজটা অনেকক্ষণ করতে হবে, যত ভালো মতো মেশাবেন কফি তত ভালো হবে। উফ, এত যন্ত্রণা! যন্ত্রণা ভাবলেই যন্ত্রণা, আমি কখনো যন্ত্রণা ভাবি না। যে লেখক লেখাকে যন্ত্রণা মনে করেন তিনি কখনো লেখক হতে পারেন না। ঠিক তেমনি যে রাঁধুনি রান্নাকে যন্ত্রণা মনে করেন তিনি রাঁধুনি হতে পারেন না। চাচাজি, আপনার কাছে কি আলু আছে? না। থাকলে ভালো হতো, আমি আপনাকে আলু ভাজা কি করে করতে হয় শিখিয়ে দিতাম। যেসব রান্না খুব সহজ মনে হয় সেসব আসলে খুব কঠিন। আমার মতে পৃথিবীর সবচেয়ে কঠিন রান্না হলো চা বানানো, আর দ্বিতীয় কঠিন রান্না হলো আলু ভাজা। লিলি চিনির সঙ্গে কফি মিশিয়েই যাচ্ছে, ক্লান্তিহীন আঙুলের নাড়াচাড়া করছে। তার মুখ উজ্জ্বল, যেন বিশেষ কারণে সে আনন্দিত। আনন্দ চেপে রাখতে পারছে না। মিসির আলি ভুরু কুঁচকালেন। সেই বিশেষ কারণটা কি? তিনি তার বাগান বাড়িতে যাচ্ছে না, এটাই কি বিশেষ কারণ? লিলি বলল, চাচাজি, আপনি কি লক্ষ্য করেছেন কফির কাপ থেকে এখন চমৎকার কফির গন্ধ আসতে শুরু করেছে? হ্যাঁ, লক্ষ্য করেছি। তার মানে হলো এখন আমরা তৈরি পানি ঢালার জন্য। এখন আমি 1/3 কাপ পানি ঢেলে চামচ নেড়ে নেড়ে ফেনা করব। ফেনায় যখন কাপ ভর্তি হয়ে যাবে তখন বাকি পানিটা ঢালবো। তৈরি হয়ে যাবে এক্সপ্রেসো কফি। হ্যাঁ, আগে তো আর কফি বানানোর মেশিন ছিল না, এইভাবেই কফি বানানো হতো। এখন আর কেউ কষ্ট করতে চায় না, ফট করে মেশিন কিনে ফেলে। মিসির আলি সিগারেট ধরাতে ধরাতে বললেন, লিলি, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি খুব আনন্দিত। তোমার মধ্যে একটা দুশ্চিন্তা ছিল, দুশ্চিন্তা হঠাৎ কেটে গেছে। লিলি বলল, কফি বানাচ্ছি তো এই জন্যই আমাকে আনন্দিত মনে হচ্ছে। যে কোনো রান্না বান্নার সময় আমি খুব আনন্দে থাকি। মিসির আলি বললেন, ব্যাপারটা তা না। যেই মুহূর্তে আমি বললাম আমি তোমাদের বাগান বাড়িতে যেতে পারছি না, সেই মুহূর্তে তোমার মুখ চোখ উজ্জ্বল হয়ে গেল। কারণ ব্যাখ্যা করো তো। আমি আমার হাজবেন্ডের সঙ্গে বাজি রেখেছিলাম যে আপনি যাবেন না, আপনি না যাওয়াতে আমি বাজি জিতেছি। এই জন্যই হয়তো আমার মুখ চোখে আনন্দ চলে এসেছে। পৃথিবীর সমস্ত স্ত্রীদের একটা চেষ্টা থাকে কোনো না কোনোভাবে তাদের স্বামীদেরকে হারিয়ে দেওয়া। যেহেতু আপনি বিয়ে করেননি, আপনি এই ব্যাপারটা জানেন না। লিলির কফি বানানো শেষ হয়েছে। ফেনা ওঠা কফি কাপে মিসির আলির সামনে রাখতে রাখতে সে বলল, চাচাজি, চুমুক দিয়ে দেখুন, মিষ্টি একটু বেশি লাগবে, উপায় নেই, এক্সপ্রেসো কফি কড়া মিষ্টি না হলে ভালো লাগে না। মিসির আলি কফির কাপ হাতে নিতে নিতে বললেন, লিলি, আমি সিদ্ধান্ত পাল্টেছি, তোমাদের বাগান বাড়িতে যাব। শেষ পর্যন্ত তুমি তোমার স্বামীর কাছে বাজিতে হারলে। লিলি বলল,
কফিতে চুমুক দিন, এত কষ্ট করে বানালাম আর আপনি কাপ হাতে নিয়ে বসে আছেন। মিসির আলি কফিতে চুমুক দিয়ে বললেন, এখন যদি আমরা রওনা দিই কতক্ষণে পৌঁছাবো? পৌঁছাতে পৌঁছাতে রাত 9টা-10টা বেজে যাবে। তাতে কোনো সমস্যা নেই তো? জি না, সমস্যা নেই। তাহলে কফি শেষ করে রওনা দিয়ে দিই। কফি খেতে কেমন হয়েছে আপনি কিন্তু এখনো বলেননি। মিসির আলি নিচু গলায় বললেন, এত ভালো কফি আমি আমার জীবনে খেয়েছি বলে মনে পড়ে না। থ্যাংক ইউ। লিলি তার মাথা থেকে নীল স্কার্ফ খুলে বিশেষ কায়দায় মাথা ঝাঁকি দিয়েছে। তার চুল ছড়িয়ে পড়েছে চারিদিকে, চেহারা আবার পাল্টে গেছে। মিসির আলি মনে হলো এই মেয়েটা কখন কি করবে সব আগে থেকে ঠিক করা। সে যে একটানে মাথা থেকে স্কার্ফ খুলে ফেলবে, এক ঝটকায় মাথা ঝাঁকাবে, এটাও সে আগে থেকেই ঠিক করে এসেছে। মিসির আলি লক্ষ্য করলো তার গা ছমছম করছে, যেন অশুভ কিছু তার জন্য অপেক্ষা করছে। ভয়ঙ্কর কিছু, লৌকিক কিছু না, অলৌকিক কিছু। অনেককাল আগে তার একবার এরকম অনুভূতি হয়েছিল। শ্যামগঞ্জ স্টেশনে অপেক্ষা করছেন, গভীর রাত। তিনি 11 সিন্ধু এক্সপ্রেসে ভৈরব যাবেন। ট্রেন আসবে ভোর রাতে, পৌষ মাসের মাঝামাঝি। প্রচণ্ড শীত। ওয়েটিং রুমে বসে সময় কাটানোর জন্য ঢুকতে যাবেন, হঠাৎ তার পা জমে গেল। বুক ধকধক করতে লাগলো। মনে হলো ওয়েটিং রুমের ভিতরে অশুভ কিছু আছে, ভয়ঙ্কর কিছু, যে ভয়ঙ্করের কোনো ব্যাখ্যা নেই। তার উচিত কিছুতেই ওয়েটিং রুমে না ঢোকা। একবার ঢুকলে সে আর কখনো বের হতে পারবে না। কৌতূহল সব সময় ভয়কে অতিক্রম করে, তার বেলাতেও তাই হলো। তিনি কৌতূহলী হয়ে উকি দিলেন। ওয়েটিং রুমের ইজি চেয়ারে একজন বৃদ্ধ হলুদ কম্বল গায়ে শুয়ে আছে। বৃদ্ধের হাতে জ্বলন্ত সিগারেট। বৃদ্ধ চোখ বন্ধ করে সিগারেট টানছে। মিসির আলি ঘরে ঢুকলেন। বৃদ্ধ চোখ মেলল না, তবে তার ঠোঁটের কোণায় সামান্য হাসি দেখা গেল। শরীর জমিয়ে দেওয়া সেই তীব্র ভয় মিসির আলিকে আবারও আচ্ছন্ন করল। তিনি প্রায় ছিটকে বেরিয়ে এলেন। বাকি রাতটা কাটালেন প্ল্যাটফর্মে পায়চারি করে। 11 সিন্ধু এক্সপ্রেস ভোর 4:40 প্ল্যাটফর্মে ইন করলো। মিসির আলি ট্রেনে ওঠার আগে আরেকবার ওয়েটিং রুমে উকি দিলেন। বৃদ্ধ যাত্রী ঠিক আগের জায়গাতেই আছে, মাথা নিচু এবং চোখ বন্ধ করে আগের মতোই সিগারেট টানছে। ঠোঁটের কোণায় আগের মতোই সেই অস্পষ্ট হাসি। মিসির আলি তার জীবনের এই ভয় পাওয়া ঘটনাকে নানা রকম ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। সবচেয়ে কাছাকাছি ব্যাখ্যা যেটা দাঁড় করানো গিয়েছে সেটা হলো, কিশোর বয়সে তিনি নিশ্চয়ই নির্জন স্টেশনের ওয়েটিং রুমে কোনো ভূতের গল্পের বই পড়ে ভয় পেয়েছিলেন। ভয়টা এতই তীব্র ছিল যে মস্তিষ্কের নিউরন সেই স্মৃতিগুলোকে মূল্যবান কোনো স্মৃতি মনে করে যত্ন করে মেমোরি সেলে ঢুকিয়ে রেখেছে, নষ্ট হতে দেয়নি। অনেককাল পরে আরেকটি নির্জন স্টেশন দেখা মাত্র মস্তিষ্ক মনে করলো এরকম একটা স্মৃতি আছে। স্মৃতিটা বের করে বর্তমানের সঙ্গে মিলিয়ে দেখা যায়। যেহেতু অনেক দিনের স্মৃতি, বের করতে গিয়ে সমস্যা হলো। স্মৃতির কিছু অংশ নষ্ট হয়ে গেল, কিছু অংশ অন্যরকম হয়ে গেল। মস্তিষ্ক শুধু যে স্মৃতি বের করে আনলো তা না, স্মৃতির মনের সাথে জড়িত ভীতিও বের করে আনলো। এরকম কাণ্ড কারখানা মস্তিষ্ক মাঝে মাঝে করে। এর যেমন মন্দ দিক আছে, তেমন ভালো দিকও আছে। মস্তিষ্কের ভেতরে নিউরনের প্রবল ঝড় সৃষ্টি হয়। এতে ক্ষতিকারক স্মৃতি উড়ে চলে যায়। স্মৃতি জমা রাখে মেমোরি সেল খালি হয়। আজ যে ভয়টা পাচ্ছেন তার পেছনে কারণটা কি? তিনি দাঁড়িয়ে আছেন প্রাচীল ঘেরা প্রকাণ্ড একটা বাড়ির গেটের কাছে। অন্ধকারে প্রাচীল ঘেরা এই বাড়িটাকে জেলখানার মতো লাগছে। তিনি দাঁড়িয়ে আছেন একা। এতক্ষণ লিলি তার সঙ্গে ছিল। অনেকক্ষণ ডাকাডাকি করে সে দারোয়ান শ্রেণীর কাউকে দিয়ে গেট খুলিয়েছে। তাও পুরো গেট না, গেটের অংশ যার ভিতর দিয়ে ছোটখাটো একটা মানুষ হয়তো কষ্ট করে ঢুকতে পারে। গেট খুলতেই লিলি তার দিকে তাকিয়ে বলল, স্যার আপনি দাঁড়ান, 5-6 মিনিট লাগবে। আমি কুকুর বেঁধে আসি। আমাদের 3টা কুকুর আছে, খুবই উগ্র স্বভাব। অপরিচিত কাউকে দেখলে কি করবে কে জানে। আমাকেই একবার কামড়ে দিয়েছিল। মিসির আলি তারপর থেকে দাঁড়িয়ে আছেন। তিনি ঘড়ি দেখেননি, কিন্তু তার কাছে মনে হচ্ছে 5-6 মিনিট অনেক বেশি পার হয়ে গেছে। কোনো সারা শব্দ পাওয়া যাচ্ছে না। বিশাল বাড়ি কিন্তু পুরোপুরি নিঃশব্দ। 3টা ভয়ঙ্কর কুকুর, অথচ তারা একবারও শব্দ করবে না, এটা কেমন কথা? তাছাড়া বাড়ি অন্ধকারে ডুবে আছে। বিশাল এই বাড়ির একটা ঘরেও বাতি জ্বলবে না, এটাই বা কেমন কথা? এমন তো না যে এই বাড়িতে মানুষজন থাকে না।
রাত তো বেশি হয়নি, খুব বেশি হলে 10টা। যে দারোয়ান গেট খুলেছে তার হাতে কি একটা টর্চ থাকবে না? এমন গাঢ় অন্ধকার মিসির আলি অনেকদিন দেখেননি। নক্ষত্রের আলো পর্যন্ত নেই, আকাশ মেঘে ঢাকা। প্রচণ্ড অন্ধকারে জোনাকি বের হয়, জোনাকিও বের হয়নি। অনেক দিন তিনি জোনাকি দেখেননি। জোনাকি দেখতে পেলে ভালো লাগতো। নদীর আওয়াজ পাওয়া যাচ্ছে, স্রোতের শব্দ। হঠাৎ করেই কি নদী সারা শব্দ শুরু করলো? এতক্ষণ এই নদী কোথায় ছিল? বকুল ফুলের গন্ধ আসছে। কি সুন্দর বকুল ফুলের সময়। শহরবাসী হয়ে ছোটোখাটো ব্যাপারগুলো ভুলতে বসেছেন। গন্ধটা হয়তো বকুল ফুলের নয়, অন্য কোনো বুনো ফুলের। জায়গাটায় বন বটেই, আশেপাশে লোকালয় নয়। ঘর ঘর শব্দ হলো। মিসির আলির চোখ হঠাৎ ধাঁধিয়ে গেল। গেট খুলেছে, গেটের ওপাশে জাহাজি লণ্ঠন হাতে লিলি দাঁড়িয়ে আছে। তার পাশে দারোয়ান, দারোয়ানের হাতে লম্বা টর্চ, 5 ব্যাটারি টর্চ নিশ্চয়ই। এই টর্চের আলো ফেলে দেখতে ইচ্ছা করছে। আলো দেখতে কেমন? লিলি বলল, স্যার আসুন, ওর শরীরটা খারাপ বলে বাঁধিয়ে নিয়ে শুয়ে পড়েছে। আর আমি খুঁজে পাচ্ছি না হেরিকেন। বরকতকে দেখুন, এত লম্বা টর্চ নিয়ে ঘুরছে। টর্চে নেই ব্যাটারি, ব্যাটারি ছাড়া টর্চ হাতে নিয়ে ঘোরার দরকার কি স্যার আপনি বলুন? আপনাকে ব্যাগ হাতে নিতে হবে না, বরকত নেবে। মিসির আলি বললেন, তোমার কুকুর কি বাধা হয়েছে? হ্যাঁ বাধা হয়েছে, সকালে কুকুরগুলির সঙ্গে আপনার পরিচয় করিয়ে দেখব। তখন আর কিছু বলবে না আপনাকে। আপনার থাকার ব্যবস্থা করেছি, দোতলার দক্ষিণের ঘরটা। ঘরটা তেমন ভালো না, তবে খুব বড় ঘর। এই ঘরের খাটটা সুন্দর, অন্য ঘরগুলোতে এত সুন্দর রেলিং দেওয়া খাট নেই। লণ্ঠনের আলোয় বাড়িঘর কিছু দেখা যাচ্ছে না। লণ্ঠন তার চারপাশ আলো করেছে, দূরে আলো ফেলতে পারছে না। লণ্ঠন এবং টর্চের এই হলো তফাৎ। লণ্ঠন নিজেকে আলোকিত করে, নিজেকে দেখায়, টর্চ অন্যকে আলোকিত করে। সিঁড়িটা সাবধানে উঠবেন স্যার, শ্যাওলা জমে কেমন পিচ্ছল হয়ে গিয়েছে। রেলিং ধরে উঠুন। আপনার নিশ্চয়ই খুব খিদা লেগেছে। খিদে লেগেছে না স্যার? হ্যাঁ, লেগেছে। আপনি হাত মুখ ধুয়ে একটু বিশ্রাম করুন, আমি খাবার রেডি করে ফেলবো। এর মধ্যে কোনো কিছুর দরকার হলে দোতলার বারান্দার রেলিং ধরে দাঁড়াবেন। মাথা নিচু করে বরকত বরকত করে ডাক দেবেন। আমাদের একটাই কাজের লোক বরকত, একের ভেতরে 4। সেই দারোয়ান, সেই কেয়ারটেকার, সেই মালি, সেই কুকুর পালক। ভাত খাবার আগে চা কফি কিছু খাবেন? খেতে পারি। আমি এক্ষুনি বরকতকে দিয়ে পাঠিয়ে দিচ্ছি। তোমার হাজবেন্ডের সঙ্গে কি রাতে দেখা হবে? অবশ্যই হবে। অসুস্থ বলেছিলেন। অসুস্থ হোক যাই হোক, গেস্টের সঙ্গে দেখা করবে না? মিসির আলির ঘর পছন্দ হল। পুরনো বাড়ির একটা সুন্দর ব্যাপার হলো ঘরগুলো প্রকাণ্ড। ছোটখাটো ফুটবল খেলার মাঠ, কড়িবর্গার ছাদ অনেক উঁচুতে। ছাদ থেকে লম্বা লম্বা লোহার রড নেমে এসেছে, রডের মাথায় ফ্যান। 100 ঘরে 4টা ফ্যান। ইলেকট্রিসিটি ছাড়া ফ্যান চলার কথা না, কাজেই ধরে নেওয়া যেতে পারে এতে জেনারেটর আছে। ফ্যানগুলো পুরানো আমলের ডিসি ফ্যান না, আধুনিক কালের ফ্যান। ফ্যানের মাথায় ময়লা জমেছে দেখে বোঝা যায় ফ্যানগুলো ব্যবহার করা হয়। ঘরে শোবার খাট দুটো, চারপাশে রেলিং দেওয়া প্রকাণ্ড খাটটা ঘরের মাঝামাঝি রাখা। এই খাটে ওঠার জন্য 2 ধাপ সিঁড়ি আছে। জানালার পাশে খাটের সাইজের একটা টেবিল, বিশাল টেবিলের সঙ্গে বেমানান একটা ছোট চেয়ার। টেবিলের উল্টো দিকে 2টো আলমিরা, কাঠের আলমিরা তালাবদ্ধ। 4টা সোফার চেয়ার, চেয়ারে সবুজ মখমলের গদি। চেয়ারের পাশে পুরনো ডিজাইনের 2টো আলনা। তারপরেও মনে হচ্ছে ঘরটা ফাঁকা। 2টো খাটেই বিছানা করা হয়েছে, কিছুক্ষণ আগেই করা হয়েছে বলে মনে হচ্ছে। একটায় বিছানা হয়েছে, ধবধবে সাদা চাদর, সাদা বালিশের ওয়ার। রেলিং দেওয়া খাটের সবকিছুই রঙিন, তবে 2টো খাটেই কোলবালিশ আছে। মিসির আলি বাথরুমে উকি দিলেন। বাথরুমও প্রায় শোবার ঘরের মতোই বড়, খুবই আধুনিক বাথরুম। এই বাথরুম অবশ্যই পরে বানানো হয়েছে। যে সময়ের বাড়ি সে সময় টাইলস নামক বস্তু বাজারে আসেনি। বাথরুমটা শুধু যে ঝপঝপ করছে তা না, বড় বড় হোটেলের মতো করে গোছানো। বেসিনের উপর সাবান, টুথপেস্ট এবং মোড়কে না খোলা টুথব্রাশ। তোয়ালে রাখার জায়গায় তোয়ালে ঝুলছে, ময়লা নয়, মনে হচ্ছে এইমাত্র ধোপাখানা থেকে নিয়ে নিসির আলি বেসিনের কলে পানি আশা করেননি। দোতলায় পানি আসতে হলে ছাদে টাঙ্কি থাকতে হবে, সেই ট্যাঙ্কে পানি থাকার ব্যবস্থা করতে হবে। ট্যাপ খুলতেই পানি পাওয়া গেল। অনেক দিনের অব্যবহৃত পানি হঠাৎ করে খুললে লাল পানি বের হয়, সেরকম পানি না, পরিষ্কার পানি। মিসির আলি মুখে পানি ছিটালেন। সিঁড়িতে ধপ ধপ শব্দ করতে করতে কেউ একজন আসছে। বাড়ির মালিক নিশ্চয়ই নন, তিনি হুইল চেয়ারে থাকেন। তাহলে কে আসছে? দারোয়ান?
এক একটা সিঁড়ি ভাঙতে এত সময় নিচ্ছে কেন? নিশ্চয়ই ভারী কিছু আসছে। সেই ভারী বস্তুটা কি হতে পারে? টেবিল চেয়ার কাঁধে করে আনবেন। তার ঘরে চেয়ার টেবিল আছে। বালতিতে করে গরম পানি কি আনছে? রাতের বেলায় অতিথিদের গরম পানি দেওয়ার রেওয়াজ আছে। অতিথি গরম পানিতে গোসল করবেন কিংবা হাত মুখ ধোবেন, তার প্রতি বিশেষ যত্ন নেওয়া হচ্ছে, সেটা প্রকাশ পাবে। না, বালতি নিয়ে কেউ আসছে না। বালতি হলে মাঝে মাঝে সিঁড়িতে নামিয়ে রাখা হতো, তার শব্দ পাওয়া যেত। সেই শব্দ পাওয়া যাচ্ছে না। মিসির আলি ঘর থেকে বের হয়ে বারান্দায় এলেন। দারোয়ান বরকত আসছে। তার কোমরে মাটির কলসি, কলসির মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তার মানে কলসিতে গরম পানি আনা হচ্ছে। মিসির আলি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। যাক, লজিক শেষ পর্যন্ত কাজ করেছে। সিদ্ধান্তে আসার পরই টেনশন বোধ করা শুরু করলেন। লজিকের যে সিঁড়িগুলো গাঁথা হয়েছে, সেই সিঁড়িগুলো কি ঠিক আছে? সিঁড়ি বেয়ে ওঠা যাবে তো? নিসার আলি জানেন এই সবই হচ্ছে বয়সের লক্ষণ। বয়স মানুষের সবচেয়ে বড় ক্ষতি করে, যা হলো আস্থা কমিয়ে দেয়। যাই করা হয় মনে হয় ঠিকমতো, বুঝি হলো না, ভুল থেকে গেল। বরকত বলল, স্যার, গরম জল। বুঝতে পারছি। স্নান করলে করেন? গোসল করব না। বড় সাহেব স্নান করতে বলেছে। তোমার বড় সাহেব বললে তো হবে না। আমার গোসল করতে ইচ্ছা করছে না। আর কিছু লাগবে? আর কিছু লাগবে না। ভালো কথা। তুমি গরম পানি না বলে গরম জল বলছো কেন? তোমাদের এদিকে কি পানিকে জল বলা হয়? এটা কি হিন্দু প্রধান অঞ্চল? বরকত জবাব দিল না, সরু চোখে তাকিয়ে রইল। মিসির আলি বললেন, আচ্ছা ঠিক আছে, তুমি যাও। যাও বলার পরেও সে যাচ্ছে না। আগের মতোই সরু চোখে তাকিয়ে আছে। বলশালী একজন মানুষ। বয়স হবে 30 কিংবা 35, বেশিও হতে পারে। চুলে পাক ধরেছে। মানুষটার বুদ্ধি কেমন? চট করে মানুষের বুদ্ধি বের করার কোনো উপায় এখনো বের করা যায়নি। সাইকোলজিস্টরা নানা ধরনের পরীক্ষা অবশ্যই আবিষ্কার করেছেন। কোনো পরীক্ষাই মিসির আলির কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আসলে বুদ্ধি পরীক্ষার ব্যবস্থা না থাকলে উচিত ছিল বোকামি পরীক্ষার ব্যবস্থা থাকা। প্রথম শ্রেণীর বোকাদের জন্য একরকম পরীক্ষা, দ্বিতীয় শ্রেণীর বোকাদের জন্য আরেক রকম পরীক্ষা। বরকত চলে যাচ্ছে। যেতে যেতে দুবার ফিরে তাকালো। সিঁড়ির কাছে অন্ধকার, কাজেই তার চোখের দৃষ্টিতে কিছু বোঝা যাচ্ছে না। কিছু একটা নিশ্চয়ই আছে, নয়তো এতবার তাকাতো না। মিসির আলি নিজের ঘরে ঢুকলেন। ঘরটা নিজের মতো করে সাজিয়ে নেওয়া দরকার। নিজের গায়ের গন্ধ ঘরময় ছড়িয়ে দিতে হবে। গন্ধ যত ছড়াবে ঘরে, তত আপন। নিম্ন শ্রেণীর পশুরা তাই করে, নিজের গায়ের গন্ধ দিয়ে সীমানা ঠিক করে দেয়। অদৃশ্য সাইনবোর্ড গন্ধ দিয়ে বলে, এই সীমানা আমার, এর মধ্যে আর কেউ আসবে না। যদি তুমি চলেও আসো, বেশিক্ষণ থাকবে না, থাকলে সমূহ বিপদ। নিসির আলি সুটকেস খুলে বই বের করলেন। 4টা বইয়ের মধ্যে একটা হলো ক্লোজ আপ ম্যাজিকের বই। দড়ি কাটার খেলা, পিং পং বল অদৃশ্য করে দেবার মতো ছোট ছোট ম্যাজিকের কৌশল আছে। পড়তে ভালো লাগে। তিনি বইগুলো টেবিলে সাজিয়ে রাখলেন। এত বড় টেবিলে মাত্র 4টা বই দেখতে কেমন হাস্যকর লাগছে। নিসির আলি ঠিক করে রাখলেন, এবার এই লাইব্রেরি থেকে বেশ কিছু বই এনে টেবিলে ভর্তি করে রাখবেন। চোখের সামনে প্রচুর বই থাকলে ভালো লাগে। আবারও সিঁড়িতে থপ থপ শব্দ হচ্ছে। বরকত কি আবারও ভারী কিছু নিয়ে উঠছে? ব্যাপারটা কি? এবার সে কি আছে? মিসির আলি দ্রুত বারান্দায় চলে এলেন। বরকত ভারী কিছু তুলছে না। তার ছোট্ট হাতে তেলের শিশির মতো ছোট শিশি। অথচ এমনভাবে সে উঠছে যেন তার উঠতে কষ্ট হচ্ছে। মাঝে মাঝে সিঁড়িতে সে বিশ্রামও নিচ্ছে বলে মনে হচ্ছে। এমন স্বাস্থ্যবান মানুষ, সিঁড়ি ভাঙতে এত কষ্ট হবার কথা না। অথচ যে কষ্ট তার হচ্ছে, এটা পরিষ্কার। হার্টের কোনো অসুখ আছে কি? কিংবা আর্থ্রাইটিস? ওঠার সময় হাঁটুতে ব্যথা করে? বরকত মিসির আলির সামনে এসে বলল, ওষুধ নিয়ে আসছি। মিসির আলি বিস্মিত হয়ে বললেন, কি? কিসের ওষুধ? সাপের ওষুধ, আপনার ঘরের চারদিকে দিয়া দিব। ঘরের চারদিকে ওষুধ দেবে মানে কি? দোতলায় সাপ আসবে কিভাবে? বরকত প্রশ্নের জবাব দিল না, ঘরে ঢুকে গেল। মিসির আলি বারান্দায় দাঁড়াতেই তীব্র কার্বলিক অ্যাসিডের গন্ধ পেলেন। তার গন্ধবিনোদ বিষয়ক সমস্যা আছে। কিছু কিছু গন্ধ মনে হয় তার স্নায়ুকে সরাসরি আক্রমণ করে, চট করে মাথা ধরে যায়। কার্বলিক অ্যাসিডও তাই হয়েছে। মিসির আলি ছোট্ট নিঃশ্বাস ফেলে ভাবলেন, শুধু সাপ না, আমি নিজেও আর এই ঘরে ঢুকতে পারব না। এই গন্ধ নিয়ে বাস করার চাইতে ঘরে 2-3টা সাপ নিয়ে বাস করা অনেক সহজ। মশারি ভালোভাবে গুঁজে দিলে সাপ ঢুকতে পারবে না। সাপকে খাটে উঠতে হলে খাটের পা বেয়ে উঠতে হবে। সাপের জন্য এই প্রক্রিয়া খুবই কষ্টকর হবার কথা। সাপ শুধু শুধু এত কষ্ট করবেন না।
বরকত নেমে যাচ্ছে। শিশিটা নিশ্চয়ই ঘরেই কোথাও রেখে এসেছে। বোতল থেকে গন্ধ বের হচ্ছে। আচ্ছা, বোতলটা কোথায় রেখে এসেছে? খাটের নিচে রেখেছে নিশ্চয়ই। মশার কয়েল জ্বালিয়ে আমরা বেশিরভাগ সময় জ্বলন্ত কয়েলটা খাটের নিচে রেখে দিই। সিঁড়ি দিয়ে নামতে নামতে বরকতের কষ্ট হচ্ছে বলে তেমন মনে হলো না। বেশ দ্রুতই নামছে। বরকতের আর্থ্রাইটিস নেই, এটা নিশ্চিত। সিঁড়ির শেষ মাথায় ছোট্ট একটা শব্দ হলো। জায়গাটা গাঢ় অন্ধকার। তারপরেও মিসির আলী মনে হলো কে যেন সেখানে বসে আছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকে দেখছে। মিসির আলী মনে হলো তার হাতে একটা টর্চ থাকলে ভালো হতো। টর্চের আলো ফেলে দেখা যেত কে ঘাপটি মেরে বসে আছে। তিনি সিঁড়ি বেয়ে দুপা নামলেন। উঁচু গলায় বললেন, কে কে ওখানে? কেউ জবাব দিল না। মিসির আলী আরও কয়েকটা সিঁড়ি টপকালেন। আর তখনই শান্ত গভীর পুরুষ গলায় কেউ একজন বলল, স্যার, রেলিং ধরে নামুন। খুব খেয়াল করে রাখবেন, যতবার ওঠানামা করবেন রেলিং ধরে ধরে করবেন। আমার নাম সুলতান। ওয়েলকাম টু মাই ধ্বংসস্তূপ। ধ্বংসস্তূপের ইংলিশটা মনে পড়ছে না, তাই বলে বাংলায় বললাম। স্যার কেমন আছেন? হুইল চেয়ারে বসে মানুষটি হাত বাড়িয়েছে। মিসির আলী কয়েক মুহূর্তের জন্য তার উপর থেকে চোখ ফেরাতে পারলেন না। কাছাকাছি মানুষটা এখন দেখা যাচ্ছে। কেউ একজন একতলার দরজায়ও মনে হয় খুলছে। আলো এসে পড়েছে তার মুখটায়। অত্যন্ত সুপুরুষ একজন মানুষ। অতিথিকে স্বাগত বলার যে বিশেষ পোশাক তিনি পরেছেন, ইস্ত্রি করে ধপধপে সাদা প্যান্টের সঙ্গে হালকা নীল ফুল হাতা শার্ট। পোশাকটায় স্কুল ড্রেস ভাব আছে, কিন্তু মানুষটাকে খুব মানিয়েছে। ভদ্রলোক চশমা পরেন। নাকের কাছে চশমার দাগ আছে, কিন্তু এখন চোখে চশমা নেই। তার চোখ বড় বড়, ভাসা ভাসা, বুদ্ধিতে ঝিকমিক করছে। বয়স 50-এর বেশি। মাথা ভর্তি কাঁচা পাকা চুল। কাঁচা পাকা চুলের যে আশ্চর্য সৌন্দর্য আছে, তাই মানুষটার চুলের দিকে তাকালে পরিষ্কার বোঝা যায়। স্যার, আপনি আমার প্রশ্নের জবাব দেননি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি। ঘরটা পছন্দ হয়েছে? কার্বলিক অ্যাসিড দেওয়ার আগ পর্যন্ত পছন্দ ছিল। আমার কিছু গন্ধ বিষয়ক সমস্যা আছে। আপনি এসেছেন, আমি অসম্ভব খুশি হয়েছি। খুশি প্রকাশ অবশ্য করতে পারছি না। আপনি তীক্ষ্ণ বুদ্ধিমান মানুষ। আপনি নিশ্চয়ই আমার খুশি ধরতে পারছেন। মিসির আলী কিছু বললেন না। মানুষটা যে খুশি হয়েছে তা বোঝা যাচ্ছে। আনন্দিত মানুষের ভিতরে অস্থিরতা থাকে। মেধাবী মানুষ চুপচাপ হয়ে থাকে। এই মানুষটা অস্থির। হুইল চেয়ার নিয়ে এদিক ওদিক করছে। আমি আপনাকে খাবার ঘরে নিয়ে যাবার জন্য অনেকক্ষণ থেকে সিঁড়ির গোড়ায় বসে আছি। আপনি বারান্দায় দাঁড়িয়েছিলেন। আমি নিচ থেকে আপনাকে লক্ষ্য করছিলাম। আমার মনে হচ্ছিল কোনো একটা বিষয় নিয়ে আপনি দুশ্চিন্তা করছেন। দুশ্চিন্তার বিষয়টা ধরার চেষ্টা করছিলাম। দুশ্চিন্তা করছিলাম তার স্ত্রী লিলি কোথায়? ও রান্না শেষ করে ঘুমাতে চলে গেছে। ভুল বললাম, সে চলে যায়নি। আমি তাকে জোর করে পাঠিয়েছি। ওর কিছু মানসিক সমস্যা আছে। সমস্যাগুলো হঠাৎ হঠাৎ দেখা দেয়। আমাকে নানান কৌশল করে এখানে আনার অনেকগুলো কারণের মধ্যে একটা হলো লিলির ব্যাপারটি নিয়ে আপনার সঙ্গে আলাপ করা। ও আচ্ছা। স্যার আসুন, খেতে আসুন। খাবার ঘরটা একতলায়। একতলায় থাকায় রক্ষা। আমি যেতে পারছি, দোতলায় হলে যেতে পারতাম না। মিসির আলী ভেবেছিলেন বিশাল খাবার ঘর দেখবেন, তা দেখলেন না। ছোট ঘর, খাবার টেবিলটাও ছোট। টেবিলের পাশে একটা মাত্র চেয়ার। মনে হচ্ছে একজনের জন্যই খাবার ব্যবস্থা করা হয়েছে। এই ঘরের প্রধান আকর্ষণ মোমদানি। রূপার তৈরি মোমদানিতে একসঙ্গে 21টা মোম জ্বলছে। ঘর আলো হয়ে উঠেছে। মোমদানিটা খাবার টেবিলে রাখা। মিসির আলী চেয়ারে বসতে বসতে বললেন, আপনি খাবেন না? জি না, সন্ধ্যার পর আমি কিছু খাই না। আগে পানি, চা, কফি খেতাম, এখন তাও না। সূর্য ডুবলো মানে আমার খাওয়ার পর্ব শেষ। মিসির আলী একবার ভাবলেন জিজ্ঞেস করেন, সূর্য ডোবার পর কেন খান না? শেষ পর্যন্ত প্রশ্নটা করলেন না। সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ না করার পেছনে ভদ্রলোকের নিশ্চয়ই কিছু যুক্তি আছে। সেই সব যুক্তি তিনি যদি অন্যদের জানাতে চান, প্রশ্ন না করলেও জানাবেন। সূর্য ডোবার পর আমি খাওয়া বন্ধ করে দিয়েছি কেন জানেন? না, জানি না। সরি, আমি আপনাকে খুবই বোকার মতো প্রশ্ন করলাম। সন্ধ্যার পর আমি কেন খাদ্য গ্রহণ করি না সেটা তো আপনার জানার কথা না। তবে আপনার লজিক্যাল ডিসিশন যে ক্ষমতা, নিশ্চয়ই আপনি বের করে ফেলেছেন। আমি কিছু বের করিনি। স্যার, আপনি খাওয়া শুরু করুন। সব টেবিলে দেওয়া আছে। আপনি খেতে থাকুন, আমি গল্পটা বলি। এক রাতে খেতে বসেছি। হঠাৎ মনে হলো পৃথিবীর পশু পাখি কীটপতঙ্গ কোনো কিছুই রাতে খাদ্য গ্রহণ করে না। জীবজগতের নিয়মই হলো রাতে খাদ্য গ্রহণ না করা। এমনকি উদ্ভিদও সূর্যের আলো নিয়ে খাদ্য তৈরি করে দিনে, রাতে না। আর আমরা মানুষরা জীবজগতের সমস্ত নিয়ম ভঙ্গ করে রাতে খাদ্য গ্রহণ করছি। এটা তো ঠিক হচ্ছে না।
তারপর থেকে সূর্য ডোবার পর ফুড ইনটেক পুরোপুরি বন্ধ করে দিলাম। প্রথম কিছুদিন কষ্ট হয়েছে, এখন আর হচ্ছে না। এখন ভালো আছি, শরীর খুবই ফিট। যার সঙ্গেই দেখা হয় তাকেই গল্প বলা চলে বলতে চেষ্টা করি। সূর্য ডোবার পর খাদ্য গ্রহণ করা ঠিক না। মিসির আলি প্লেটে ভাত নিতে নিতে বললেন, জীবজগতের কেউই রাতে খাবার খায় না? বাদুড় আর পেঁচা খায়, এরা নিশাচর, এদের হিসাবটা ধরছি না। আমি যে বকবক করছি, আপনি বিরক্ত হচ্ছেন না তো? বিরক্ত হচ্ছি না। প্রথম দফাতে অনেক বিরক্ত করে ফেলছি, আর করব না। আপনি খাওয়া দাওয়া শেষ করে বিশ্রাম করুন। আমি বইয়ে পড়েছি, আপনি একা থাকতে পছন্দ করেন। সব কিছু দেওয়া আছে, আপনি খান। আমি পাশের ঘরেই থাকবো, কোনো দরকার হলে ডাকবেন। মিসির আলি বিব্রত গলায় বললেন, আমার একা খাওয়াটা কোনো নিয়মের কারণে না, একা থাকি বলেই একা খাই। একা খেয়ে আপনার অভ্যাস হয়ে গেছে, হঠাৎ করে এই অভ্যাস ভাঙানো ঠিক হবে না। আপনি খাওয়া শেষ করুন, তখন শুভরাত্রি জানানোর জন্য আসবো। আপনাকে খুব স্পেশাল ডেজার্টও খাওয়াবো। খাবার আয়োজন বেশি না, আলু ভাজা, মুগের ডাল, করলা ভাজি, বেগুন ভাজি, সজনের ঝোল, পটলের ঝোল, ডাল, সবই নিরামিষ। একটা বাটিতে ঘি, অন্য একটা বাটিতে তেঁতুলের আচার। মিসির আলি অত্যন্ত তৃপ্তি করে খেলেন। লিলি মেয়েটার রান্নার হাত যে অসাধারণ, এ বিষয়ে কোনো সন্দেহই নেই। এত অল্প সময় এতগুলো পদ সামনে দেওয়া সহজ ব্যাপার না। মেয়েটার অসুস্থতার ব্যাপারটি এখনও মিসির আলির কাছে পরিষ্কার না। তার কাছে মনে হচ্ছে যে কোনো কারণেই হোক মেয়েটাকে তার সামনে আসতে দেওয়া হচ্ছে না, কিংবা সে নিজে আসছে না। এই মুহূর্তে ব্যাপারটা নিয়ে ভাবতে ইচ্ছা করছে না। মিসির আলি খাওয়া শেষ করার সঙ্গে সঙ্গেই সুলতান ঢুকলো। তার হাতে কাচের মুখ খোলা বয়ম এবং একটা চামচ। সে কি আড়াল থেকে মিসির আলির খাওয়া দেখছিল? তা না হলে খাওয়া শেষ হওয়া মাত্রই তার উপস্থিতি হওয়াটা সম্ভব না। স্যার, আপনার ডেজার্ট। অনেক রকম ডেজার্ট খেয়েছেন, এটাও খেয়ে দেখুন। আপনাকে মেপে মেপে 2 চামচ দেব। 2 চামচের বেশি খাওয়া ঠিক হবে না, তবে আপনার যদি আরও খেতে ইচ্ছা করে তাহলে খাবেন। সাধারণত 2 চামচের বেশি খেতে ইচ্ছা করে না। সোনালি রঙের ঘন তরল পদার্থ, হারিকেনের আলোয় ঝিকঝিক করছে। সুলতান বলল, তর্জনীতে মাখিয়ে মাখিয়ে মুখে দিলে। এইভাবেই খাওয়ার নিয়ম। জিনিসটা কি মধু? জি, মধু। বিশেষ কোনো মধু? অবশ্যই বিশেষ মধু, চাকভাঙা মধু। এই বাক্যটা নিশ্চয়ই শুনেছেন, এটা হলো চাকভাঙা মধু। সুন্দরবনের মধুয়ালীরা মার্চ এপ্রিল মাসে এই মধু সংগ্রহ করে। এই সময় খুলিশা ফুল ফোটে। মৌমাছিরা খুলিশা ফুল থেকে মধু জমা করে। কেওড়া ফুলের মধুও আছে, সেটাও খারাপ না। তবে খুলিশা ফুলের মতো ভালো মধু পৃথিবীতে আর কোথাও আছে বলে আমি মনে করি না। মিসির আলি আঙুলে মধু লাগিয়ে মুখে দিলেন। তিনি বিশেষ কোনো পার্থক্য অনুভব করতে পারলেন না। ঘন মিষ্টি সিরাপের হালকা ফুলের গন্ধ। অন্য মধুর সঙ্গে পার্থক্য বুঝতে পারছেন? না, আমি মধু খাই না। যারা নিয়মিত খায় তারা হয়তো পার্থক্যটা ধরতে পারবে, আমি পারবো না। আপনিও পারবেন। আমার কাছে এই মুহূর্তে 8 ধরনের মধু আছে। অস্ট্রেলিয়ান মধু, কানাডার মধু, আয়ারল্যান্ডের মধু এবং 5 রকমের সুন্দরবনের মধু। সব আপনাকে খাওয়াবো, আপনি নিজেই পার্থক্য ধরতে পারবেন। আপনি যখন এই বাড়ি থেকে বিদায় নেবেন তখন আপনি মোটামুটি একজন মধু বিশেষজ্ঞ। মিসির আলি মধু শেষ করে উঠে দাঁড়ালেন। সুলতান বলল, যান শুয়ে পড়ুন, সকালবেলা নাস্তা খেতে খেতে আগামী কয়েকদিনের প্রোগ্রাম সেট করে ফেলবো। আচ্ছা। পান খাবার অভ্যাস আছে? না। কাঁচা সুপারি দিয়ে একটা পান খেয়ে দেখুন। কাঁচা সুপারিতে অ্যালকালয়েড আছে। এই অ্যালকালয়েড স্নায়ুর উপর কাজ করে, শরীরে হালকা ঝিমঝিম ভাব নিয়ে আসে। ইন্টারেস্টিং সেন্সেশন। মিসির আলি কাঁচা সুপারির একটা পান মুখে দিলেন। সুলতান বলল, আপনার ঘর পাল্টে দিয়েছি। কার্বলিক অ্যাসিডের গন্ধ আপনার কাছে বিরক্তিকর এটা জানতাম না। এই ঘরটায় কার্বলিক অ্যাসিড দেওয়া হয়নি। দোতলায় সাপ কি সত্যি আসে? থাকার কোনোই কারণ নেই, তবে সাপ দেখা গেছে। আমি নিজেই দেখেছি। আমি সাপ চিনি না, যেটাকে দেখেছি তার ফনা আছে, কাছে বিষ থাকার কথা। বলেন কি? আপনার খাটটা ঠিক মাঝখানে দিতে বলেছি। খাটের নিচে জ্বলন্ত হারিকেন থাকবে। সাপ কার্বলিক অ্যাসিডের চেয়েও ভয় পায় আলো। মশা নেই, তবু মশারি খাটিয়ে ঘুমাবেন। বাথরুমে যাবার প্রয়োজন হলে ভালো মতো মেঝে দেখে নেবেন, তারপর নামবেন। আপনার কি ভয় লাগছে? সামান্য লাগছে। সাপ আমার পছন্দের প্রাণী না। আমার নিজেরও না। আমি এই পৃথিবীতে একটা জিনিসই ভয় পাই, তার নাম সাপ। মানুষ নানান রকম দুঃস্বপ্ন দেখে, আমি একটাই দুঃস্বপ্ন দেখি, আমি সাপের সঙ্গে শুয়ে আছি। বেশ স্বাভাবিকভাবেই শুয়ে আছি। স্বপ্নটা দেখার সময় ভয় লাগে না, স্বপ্নটা যখন ভেঙে যায় তখন প্রচণ্ড ভয় লাগে। গা ঘিন ঘিন করতে থাকে। বারবার গোসল করি, তারপরেও মনে হয় সাপের স্পর্শ শরীরে লেগে আছে। আপনার সঙ্গে এই বিষয়টা নিয়ে পরে কথা বলবো। আচ্ছা। আমি দোতলা পর্যন্ত আপনাকে এগিয়ে দিতে পারছি না, ইচ্ছা থাকলেও সম্ভব না। হুইল চেয়ার দোতলায় ওঠাবার কোনো ব্যবস্থা নেই। বরকত আপনাকে নতুন ঘর দেখিয়ে দেবে। এত বড় বাড়িতে আপনারা 3 জন মাত্র মানুষ? আমরা 6 জন ছিলাম, এখন 3 জন জার্নি করে এসেছেন। আপনি ক্লান্ত, শুয়ে পড়ুন। কাল আপনার সঙ্গে কথা বলতে হবে।
আমার উচিত ছিল ঘর পর্যন্ত আপনাকে এগিয়ে দেওয়া, সেটা সম্ভব হচ্ছে না। বরকত এগিয়ে দেবে। কোনো অসুবিধা নেই। বরকতের অনিদ্রার রোগ আছে, সে কুকুরগুলির সঙ্গে সারা রাত জেগে থাকে। আপনার যদি কোনো কিছুর প্রয়োজন হয় সেই কাছে এসে ওকে ডাকলেই হবে। থ্যাংক ইউ। নতুন জায়গায় যদি ঘুম না আসে তার জন্য আপনার ঘরে ফ্রিজিয়াম জাতীয় কিছু ট্যাবলেট দিতে বলেছি, লিলি নিশ্চয়ই দিয়েছে। রাত জেগে যদি বই পড়তে চান তার ব্যবস্থাও করেছি। দ্য আদার মাইন্ড বইটি আপনার বিছানার কাছে আছে, বইটা পড়েছেন কি? না। 5 জন সিরিয়াল কিলারের মানসিকতা ব্যাখ্যা করে বইটা লেখা হয়েছে। আমি নিজে খুবই আগ্রহ করে বইটা পড়েছি। আপনার অনেক বেশি ভালো লাগবে বলে আমার ধারণা।